মেদিনীপুর জেলা 1889 সালের 3রা ডিসেম্বর কেবলে সূর্যাস্ত হয়েছে ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা। মেদিনীপুরের কাছেই হাবিবপুর গ্রাম। সেই গ্রামের বসু পরিবারে সকলে আনন্দে আত্মহারা হয়ে উঠল। নবজাতকের কান্না শোনা গেল। ছুটে এলো বাড়ির কর্তা তৈলক্যনাথ। পুত্র সন্তানের আগমনের আনন্দে তিনি কেঁদে ফেললেন। জন্মদাত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর মুখে উজ্জ্বল হাসি ফুটল। 10 মাস 10 দিন তাকে বহু কষ্ট করতে হয়েছে। অবশেষে ফুটফুটে একটি সন্তানের জন্ম হয়েছে তার। তবুও কোথাও এক সংশয়। এর কারণ কি? এর আগে তার দুটি ছেলে মারা গিয়েছে। সবার মনে সংশয় ছিল পুত্র সন্তান জন্মগ্রহণ করলে বেশি দিন বাঁচবে তো। কী বার করা যায়? অবিলম্বে এই বিপদের সম্ভাবনা তো নির্মূল করতেই হবে। তাই প্রচলিত সংস্কার অনুযায়ী লক্ষ্মীপ্রিয়া দেবী তার সদ্যজাত পুত্রের ওপর থেকে তার সমস্ত অধিকার প্রত্যাখ্যান করলেন। তিনি মুঠো খুদের বিনিময়ে বড় মেয়ে অপরূপার হাতে তুলে দিলেন তার নবজাত শিশুর দায়িত্বভার। সেকালে এভাবেই ভাগ্যের লিখনকে খণ্ডিত করার চেষ্টা করা হতো। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে তার নাম হলো ক্ষুদিরাম। কিন্তু মাত্র 6 বছর বয়সে বাবা মা দুজনকে একসাথে হারালেন ক্ষুদিরাম। তার জীবনে যখন ঘন আশঙ্কার ঘনঘটা, তার দিদি হাত বাড়িয়ে দিলেন তার দিকে। ভাইকে খুব ভালোবাসতেন তিনি। সবসময় বাবা মায়ের যত্ন দিয়ে আগলে রাখার চেষ্টা করতেন। পাঠশালার প্রচলিত পাঠ্যক্রম ক্ষুদিরামের কখনোই ভালো লাগতো না। তার ভালো লাগতো বন্ধুদের নিয়ে গাছে চড়তে, তারপর যখন তখন নদীতে সাঁতার কাটতে। তিনি পাখির বাসায় ঢিল ছুটতেন। শিক্ষক মহাশয়ের লাঠি তিনি লুকিয়ে রাখতেন। নানান ধরনের দুষ্টুমি করে সকলকে মাতিয়ে রাখতেন। কখনো কখনো তাকে নীল ডাউন হতে হতো। নানা ধরনের শাস্তি তাকে পেতে হতো। তবুও তার দুষ্টুমি বিন্দুমাত্র কমেনি। তখন থেকে ক্ষুদিরামের নেতৃত্বদানের সহজাতকতা সবার চোখে পড়ে। শাস্তির মুখে দাঁড়িয়ে কখনো তিনি বন্ধুদের নাম প্রকাশ করতেন না। শুধু বলতেন, শিক্ষক মহাশয়, সমস্ত দোষ আমার, অপরাধ আমি করেছি, শাস্তি আমার প্রাপ্য, দোহাই আমার বন্ধুদের শাস্তি দেবেন না। ক্ষুদিরামের এই সাহস দেখে মাস্টার মশাইরা অবাক হতেন। তখন পাঠশালার উন্নতির জন্য চাঁদা তোলার একটা রেওয়াজ ছিল। অনেক সময় বরবধূর গাড়ি ঘিরে চাঁদা আদায় করতে হতো। হঠাৎ একদিন তাদের পাঠশালার সামনে দিয়ে একটা পালকি যাচ্ছিল। মাস্টারমশাইয়ের নির্দেশে ছাত্ররা ছুটল চাঁদা চাইবার জন্য। বরের নির্দেশে বাহকরা ব্যূহ ভেদ করে সামনে গাড়ি এগিয়ে নিয়ে যেতে লাগলেন। ছাত্রদের দলটা কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল। এমন ঘটনা আগে কোনো দিন ঘটেনি। তারা প্রতিবার পালকি ঘিরে কিছু না কিছু টাকা আদায় করে নিত। ক্ষুদিরাম ছিলেন এই দলে। যে করে হোক এই উদ্দেশ্য সাধন করতে হবে। এই অভিযানে ক্ষুদিরাম শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, সকলে পালকি ধরে ঝুলে পড়ো। তার নির্দেশে সকলে পালকি ধরে ঝুলে পড়ল। 1903 সাল। ক্ষুদিরামের তখন 14 বছর বয়স। ঘনিষ্ঠ সহপাঠী ফণীভূষণ ঘোষ বোম্বাই মিলে নতুন একটি কোরা ধুতি পরে ফণীভূষণের এমন পোশাক দেখে সহপাঠীরা বিদ্রুপ শুরু করলো। ক্ষুদিরামের মনে অন্য ধারণা জন্মগ্রহণ করলো। তিনি স্থির করলেন, এখন থেকে তিনি স্বদেশি মিলের কাপড় পরবেন। ছাত্রদের উদ্দেশ্যে তিনি একটি তাৎক্ষণিক ভাষণ দিয়েছিলেন, আমরা কেন বিদেশি বস্ত্র পরব। এই বক্তৃতার মাধ্যমে সকলকে স্বদেশি কাপড় পরার প্রয়োজনীয়তা বুঝিয়েছিলেন। তিনি বলেছিলেন, মায়ের দেয়া কাপড় যতই পুরনো বা ছেঁড়া হোক না কেন, তা আমাদের দেশের কাপড়। পরতে অপমান বা লজ্জার তো কোনো কারণ নেই। এটা তো কোনো গোলামির চিহ্ন নয়। যদি আমি ফণীর কাপড়ের মতো দেশি কাপড় পেতাম, সেই কাপড় আমি কোমরে জড়িয়ে ছুটে সকলের সামনে যেতাম, তাতে যে আমার কি আনন্দ হতো তা সকলকে আমি বুঝিয়ে বলতে পারবো না। 1904 খ্রিস্টাব্দ। মেদিনীপুর জেলা তখন বন্যা কবলিত। এই বছর বর্ষার সময় হাজার হাজার সুখের সংসার ভেঙে যায়। ক্ষুদিরামের কানে এই ভয়ঙ্কর সংবাদ পৌঁছালো। তিনি আবারও ত্রাণের কাজে বেরিয়ে পড়লেন। নিজের হাতে চালার ঘর বাঁধলেন। বৃদ্ধ
ও অক্ষয়ী মানুষদের নিজের কাঁধে করে আশ্রমে নিয়ে এলেন। সকলে তার নামে জয়ধ্বনি করল। বলা হলো তিনি নাকি ঈশ্বর দ্বৈত ত্রাণকর্তা। কিন্তু পরিবারের সকলে ক্ষুদিরামের এই স্বভাবে যথেষ্ট ক্ষুব্ধ এবং বিপর্কিত হয়েছেন। শীতের সকালে ক্ষুদিরামের বাড়িতে এক ভিক্ষুক এসেছিলেন। তার গায়ে ছেঁড়া কাপড়, উত্তর থেকে কনকনে হাওয়া আসছে। ক্ষুদিরামের কাছে তাকে দেওয়ার মতো কিছু ছিল না। ছিল পিতার স্মৃতি বিজড়িত একটি শাল। ক্ষুদিরাম সেই দামি শালটি ভিক্ষুককে দান করলেন। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই ভাই, এই শাল আমি কখনো গায়ে দিইনি। বাবার শেষ স্মৃতিটা কাকে আর দেব বলো, আমার মনে হলো তুমি সেই যোগ্য ব্যক্তি। চলে যাওয়ার পর অপরূপা দেবী প্রতিবাদ করেছিলেন। তার দিদি তাকে বললেন, ক্ষুদি তোর মাথায় বুদ্ধি নাই, ভিক্ষুককে কেউ এত দামি শাল দেয়? ও তো শালটা বিক্রি করে ফেলবে। শালটা বিক্রি করে ও যদি কিছু টাকা পায়, তাতে যদি ওর পেটের ক্ষুধার নিবারণ হয়, তাতে আমাদের তো কোনো অসুবিধা থাকার কথা নয়। ক্ষুদিরাম ছিলেন দানি মানুষ, নিরাশ্রয়কে আশ্রয় দেন, সকলের সেবা করেন। এই সময় ক্ষুদিরাম শরীরচর্চার ওপর বিশেষ নজর দিয়েছিলেন। গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়ার জন্য তিনি দ্রুতগামী রনপা ব্যবহার করতেন। তিনি বুঝেছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অস্ত্র সংগ্রহ করতে হবে, শুধু সংগ্রহ করলেই চলবে না, অস্ত্র চালানোও শিখতে হবে। তখন মেদিনীপুরে বেশ কয়েকটি গুপ্ত সংস্থা স্থাপিত হয়েছে। একটি গুপ্ত সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রাজনারায়ণ বসুর ভাইপো জ্ঞানেন্দ্র বসু ও সত্যেন বসু, আর ছিলেন হেমচন্দ্র কানঙ্গু। ক্ষুদিরাম শেষ অবধি হেমচন্দ্রকে নিজের চোখের সামনে দেখলেন। তিনি বুঝতে পারলেন যে ক্ষুদিরামের মধ্যে জ্বলন্ত অগ্নি স্থলিত আছে। ক্ষুদিরাম হেমচন্দ্রের কাছ থেকে একটি পিস্তল চেয়েছিলেন। রিভলভার দিয়ে ব্রিটিশ মারতে হবে, এই কথাই বলেছিলেন তিনি। এইভাবেই হয়তো ভবিষ্যতের গুরু ও শিষ্যের মিলন ঘটে গেল। হেমচন্দ্র বুঝতে পারলেন যে এই আগুন শিকারটিকে ঠিকমতো প্রশিক্ষণ দিলে একদিন তা মহাপ্রলয় ঘটিয়ে দিতে পারবে। কংসাবতীর ওপারে ঘন দুর্গম জঙ্গলের মধ্যে একটি শিব মন্দির ছিল। সেখানে অনেকে হত্যা দিয়ে পড়ে থাকে। ক্ষুদিরামও সেখানে বেশ কয়েকদিন হত্যা দিয়ে পড়ে থাকলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যাতে তার দেশ ইংরেজদের কবল থেকে মুক্তি পায়। ক্ষুদিরামের এই কথা শুনে সকলে অবাক হয়ে গিয়েছিলেন। চারপাশে বিষাক্ত সাপেরা ঘুরে বেড়াচ্ছে। ক্ষুদিরাম ধ্যানমগ্ন হয়ে শুয়ে আছেন। এমন সময় হাজির হলেন সত্যেন বসু। তিনি বুঝতে পারলেন ঐতিহাসিক এসে গেছে। তিনি এই সময়টির জন্যই প্রতীক্ষায় ছিলেন। তিনি ক্ষুদিরামের চোখে চোখ রেখে জিজ্ঞেস করলেন যে দেশের জন্য জীবন দিতে পারবি তো? দ্বিধাশূন্যভাবে জবাব দিলেন, পারবো বই কি। এই ছোট্ট কয়েকটি কথার মধ্যেই ক্ষুদিরামের দেশের প্রতি মমতা ও ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। এরপরেই তিনি সাধারণ জীবনযাপনকে ত্যাগ করে বিদ্রোহী জীবনযাপনকে আপন করে নেন। স্বপ্ন সফল হলো, শুরু হলো তার জীবনের এক নতুন অধ্যায়। তিনি পরিণত হলেন গুপ্ত সমিতির এক সক্ষম কর্মীতে। তার কাজের জন্য তাকে মেদিনীপুর থেকে তমলুকে যাতায়াত করতে হতো। দিনের বেলা গেলে পুলিশের নজরে পড়ে যাবেন, তাই সমস্ত কাজ রাত্রিবেলায় হতো। এতটা পথ তাকে পায়ে হেঁটে যেতে হতো। 1905 সাল অবিভঙ্গিত বঙ্গকে ভঙ্গন করা হলো। শুরু হলো বঙ্গভঙ্গ আন্দোলন। আন্দোলনে ক্ষুদিরাম নিজেকে এক মহান সৈনিক হিসেবে প্রকাশিত করলেন। 1906 সাল এলো। মেদিনীপুর জেলার প্রাঙ্গণে কৃষি মেলার আয়োজন করা হলো। এখানে ক্ষুদিরামকে এক বড় কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। সোনার বাংলা নামে এক পুস্তিকা বিতরিত করতে হবে। ক্ষুদিরাম সেই কাজে লেগে পড়লেন। তিনি হঠাৎ পুলিশের নজরে পড়ে গেলেন। উপস্থিত বুদ্ধির জোরে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। তাকে বেশ কিছুদিন আত্মগোপন করতে হয়েছিল। শেষ অবধি বিদ্রোহী দলের নির্দেশে তিনি ধরা দিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো। বলা হলো তিনি সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ক্ষুদিরাম প্রথম দিকে আত্মপক্ষ সমর্থন করতে চাননি। তাকে আইনজীবীদের পরামর্শ শুনতে হলো। তিনি মুক্তি পেলেন। ক্ষুদিরামের মুক্তি শুনে সমস্ত শহরে বিজয় উৎসব শুরু হলো।
গুপ্ত সমিতির কাজে অরবিন্দ ঘোষ সেই সময় মেদিনীপুরে এসেছিলেন। তিনি ক্ষুদিরামকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। সন্ধেবেলায় শুরু হলো আতশবাজির উৎসব। এর পরের অধ্যায় আমরা সকলেই জানি। ক্ষুদিরামকে পাঠানো হয়েছিল কিংসফোর্ডকে হত্যা করার জন্য। অত্যাচারী কিংসফোর্ডকে খুন না করতে পারলে বিদ্রোহীদের স্বপ্ন সফল হবে না। ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি ছদ্মবেশে মুজফ্ফরপুর পৌঁছালেন। তারপর এলো সেই শুভ সময়টি। 30 এপ্রিল 1908 খ্রিস্টাব্দে একটি ফিডন গাড়িকে কিংসফোর্ডের গাড়ি মনে করে তার উপর তারা বোমা নিক্ষেপ করলেন। কিন্তু শেষ পর্যন্ত একটু ভুলে কিংসফোর্ডকে হত্যা করা সম্ভব হয়নি। মিসেস কেডি নামে এক ভদ্র মহিলা ও তার কন্যা মারা গেলেন। অবধি ক্ষুদিরামকে ধরা পড়তে হলো। শুরু হলো বিচারের নামে প্রহসন। 1908 সালের 11 আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হলো। ভোর 6টা। সব আয়োজন সবেমাত্র শেষ হয়েছে। ক্ষুদিরামকে স্নান করানো হলো। তার কোনো শেষ ইচ্ছা আছে নাকি তাকে জিজ্ঞেস করা হলো। তিনি হাসলেন, খুব করুণ সেই হাসি। দেশের স্বাধীনতা ছাড়া আর কি ইচ্ছা আছে আমার? শেষবারের মতো ক্ষুদিরাম বললেন, বন্দে মাতরম। চতুর্দিকে সেই শব্দ প্রতিফলিত হলো। এই অগ্নিরূপী শিশুর আত্মবলিদান ভারতের সমস্ত বিপ্লবীদের মধ্যে বিরাট পরিমাণে আলোড়ন ঢেলেছিল। ক্ষুদিরামের প্রদর্শিত পথে অনেক বিপ্লবী দেশমাতার জন্য জীবন দান করেছিলেন। ক্ষুদিরাম কাব্যে সাহিত্যের পাতায় মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন এবং থাকবেন চিরদিনই।